তারানাথের বাড়িতে আজ সকাল সকাল যাওয়ার কথা, আর দেখো আজ কিশোরীর অবস্থা। সত্যি সত্যি মিথ্যার কি আছে? আমরা তো জানি যেদিন ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়া হয় সেদিন সকালেই এমনটা হয়। আমার মাঝে মাঝে মনে হয় ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়ার সময় যেন ইচ্ছে করেই ঠাকুরমশাই এসব করেন। যে বৃষ্টি থামিয়ে দিতে পারে সে নিশ্চয়ই বৃষ্টি নামাতেও পারে। কথাগুলো কিশোরী হেসেই বলেছিল। বুঝতে পারলাম ব্যাপারটা নিয়ে সে মশকরা করছে, তাই বললাম, মশকরা না হয় বুঝলে, কিছু ক্ষমতা সত্যিই আছে, তার অনেক প্রমাণ তো আমরা পেয়েছি। তাছাড়া তার কথা শুনলেই তো বোঝা যায় একসময় তার বেশ খানিক ক্ষমতা ছিল, তবে সে নিজে স্বীকার করে তার তেমন কিছুই জানা হয়নি। তন্ত্রে অনেক কিছু আছে বুঝলে, তার সব কিছু তারানাথই জানেন না, তাহলে আমরা জানবো কি করে? তাই সে যে মিথ্যা কথা বলে না সে কথা বোঝাই যায়। আসলে সে তো কখনোই সাধারণ সিদ্ধ লাভ করতে পারেননি, সে নিজে সে কথা বলেছেন। সে যাই হোক, কিন্তু তবুও তারানাথের যা ক্ষমতা আছে তা এত সহজে কারোর দেখা যায় না। তাছাড়া আজকালকার দিনে, কিংবা মনে করো সে সময় তারানাথ সাধনার জন্য বেরিয়েছিল, সে সময় ভণ্ড সাধুত্ব অভাব ছিল না, আর তারানাথের সময়ে এইসব আরও বেশি ছিল। এখনো আছে। সেদিন একজন সাধু আমাদের মেজ বাড়ির কাছে ঘোরাঘুরি করছিল। তা আমাদের মেসে একজন আছে গোবিন্দমোহন, তার আবার সাধু সন্ততির প্রতি অনেক ভক্তি। সে তাকে দেখতে পেয়ে তাকে কিছু খেতেও দেয়, হাতে কিছু পয়সাও দেয়। সবাই মিলে ঘিরে ধরেছিল। এ কথা ও কথা বলতে বলতে সেই সাধু জানালো সে নাকি ছায়াতন্ত্র সিদ্ধ। মানুষের ছায়া নাকি অনেক সময় তন্ত্রমন্ত্র দিয়ে মানুষের বিরুদ্ধে কাজে লাগানো যায়। সেই তন্ত্রই সে একসময় শিখেছে, সিদ্ধি লাভ করেছে, তবে মানুষের ক্ষতি সে করতে চায় না, তাই ওসব নিয়ে কিছু করে না। কিন্তু যদি কারো উপর তার প্রবল আক্রোশ হয় তখনও সে সামান্য বিব্রত করে। ওই তন্ত্র কাজে লাগিয়ে সে বড় ক্ষতি করে না। কিশোরীর কথাটা শুনে বেশ আশ্চর্য লাগলো। ছায়াতন্ত্র? তারানাথের কাছে অনেক তন্ত্রের কথা শুনেছি, এই তন্ত্রটা কিন্তু নতুন। তাই বললাম, আর কিছু জিজ্ঞাসা করনি? আর কেমন ছিল সেই সাধুকে দেখতে? সাধু কিন্তু একটু অন্যরকম ছিল। অন্যান্য সাধুদের মতো বেশি কথা বলে না, কিংবা ভয়ও দেখায় না। তার মুখে একটা শান্ত হাসি, মাথায় জটা, গায়ে লাল রঙের কাপড়, রুদ্রাক্ষরের মালা, আর হাতে একটা লম্বা ত্রিশূল। লাল রঙের কাপড়ের একটা ঝোলা তার কাঁধে ঝুলছিল। যেই আসে তাকে হাত তুলে আশীর্বাদ করে, তবে কারো কাছ থেকে প্রণাম নিতে চান না। এই কারণেই তাকে আমার একটু ভালো লাগলো। অযথা বেশি কথা বলল না, তাছাড়া নিজের ক্ষমতার বড়াইও করল না। কথায় কথায় ছায়া নিয়ে কথা উঠতে সে ওই কথা বলেছিল। এই তন্ত্রের কথা কিন্তু আজ নতুন জানলাম। যদিও তারানাথ বলতো অনেক তন্ত্রই আছে, তবে আজ না হয় তারানাথের কাছে এই কথাই জানা যাবে। সেই সাধু কিন্তু একটা অদ্ভুত কথা বলেছিল। এই ছায়াতন্ত্রের ক্ষমতা ব্যবহার করে একটা মানুষকে একটু একটু করে মেরে ফেলা যায়। আশেপাশের কেউ বুঝতেও পারবে না যে আসলে কি হয়েছে। বিশেষ কোনো সাধক কিংবা ছায়াতন্ত্র কথা যারা জানে তারা ছাড়া আর অন্য কেউ কিন্তু এই ব্যাপারে কিছুই করতে পারবে না। আমি এসব বিশ্বাস যদিও করিনি, কিন্তু মনে করো কথাটা সত্যি যদি হয়, কি ভয়ানক ব্যাপার তাই না? যদি এমনভাবে কাউকে ছায়াতন্ত্র ব্যবহার করে মেরে ফেলা হয়, সে নিজেও জানতেই পারবে না। ঠিক তখনই বাইরের বৃষ্টিটা ধরে এলো। দরজা খুলে আমি বললাম, আর দেরি করতে হবে না, চলো, বৃষ্টি কমে এসেছে। পথ দিয়ে আজ হেঁটে যাওয়ার কথা ভাবলাম না, ট্রাম ধরলাম। ট্রাম যখন মটলেনে গিয়ে থামলো তখন বৃষ্টি আরও কমেছে। আমরা তাড়াতাড়ি পাসিং শোয়ের একটা প্যাকেট কিনে নিয়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে চললাম। গিয়ে দেখি বৃষ্টির মধ্যেও কিন্তু তার খদ্দের জুটেছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দাওয়ার কাছে একজন খদ্দের বসে আছে। তারানাথ খুব মন দিয়ে তার সামনে রাখা একটা কাগজে কি যেন দেখছে। এই সময়টা তারানাথকে বিরক্ত করা যায় না, তাই আমরা উঠোনের এক পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই লোকটি চলে যেতেই তারানাথ আমাদেরকে ইশারায় ডাকল। দাওয়ায় উঠতে উঠতে কিশোরী বলল,
কি ঠাকুরমশাই, পয়সা তো বেশ ভালোই জমিয়েছেন। তারানাথ সামান্য হাসল, তারপর বলল, সেসব কথা না হয়, আসলে যে লোকটি এসেছিল সে বড় বিপদে পড়েছে। তার সামনে বড় দুঃসময় চলবে, বুঝলে হে। সেই কারণেই সে আমার কাছে এসেছিল। তবে তার কুষ্ঠির বিচার করে দেখলাম এবং অনেক কিছুই চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই এই বিপদে সুরাও খুঁজে বার করতে পারছি না। কয়েকদিন পর তাকে আসতে বললাম, আর এই কুষ্টিটা আমার কাছে রেখে দিলাম, বুঝলে। কেউ যখন বড্ড আশা নিয়ে আমার কাছে আসে আর তারপরে তাকে বিফল করতে হয়, তখন আমার মন কেমন যেন ক্ষুণ্ণ হয়ে যায়। সে তো হবেই, বা কেউ যখন আমাদের কাছে কোনো প্রয়োজনে আসে আর তাকে আমরা সাহায্য করতে না পারি, তখন মন ক্ষুণ্ণ হওয়ারই কথা। কিন্তু ব্যাপারটা কি বলুন তো? দিন কয়েক ধরে লোকটির মনে হচ্ছে যেন তার সঙ্গে কেউ আছে। বিশেষ করে অন্ধকার নামার পরেই তার ব্যাপারটা মনে হচ্ছে, দিনের বেলায় হচ্ছে না। এ বড়ই অদ্ভুত ব্যাপার। কোথাও কেউ নেই, অথচ তার মনে হচ্ছে কেউ রয়েছে। একবারের কথা সে আমায় বলল, বড় বাজারের কাছে তার লোহা লক্করের দোকান রয়েছে। সন্ধ্যার পর দোকানে বসে রয়েছে সে। কর্মচারীটিকে কোনো একটা কাজে পাঠিয়েছে। একা একা বসে থাকতে থাকতে তার হঠাৎই মনে হলো তার পাশে কেউ বসে রয়েছে, কিন্তু তার পাশে কেউই নেই। তাছাড়া লোহা লক্করের দোকান, সেদিকে ভালো করে দেখেছ নিশ্চয় যে খুব একটা বড় হয় না। কেউ যদি ভেতরে ঢোকে তাহলে সে নিশ্চয়ই দেখতে পাবে, কিন্তু কেউই নেই। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখা গেল না। আবার সে নিজের মনে হিসেব করছে, তখনই তার মনে হলো যেন ঠিক তার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। কয়েকবার এমন হওয়ার পর সে কর্মচারীকে বারবার সে কথা জিজ্ঞাসা করে, কিন্তু কর্মচারী এ ব্যাপারে কিছুই বলতে পারে না। সে নাকি কাউকে এখানে দেখেনি, তাছাড়া ওই দোকানে অন্য কেউ আসবেই বা কোথা থেকে। বাড়িতে আসার পরেও যখন তার এমন মনে হয়, তখন সে আর চুপ করে থাকতে পারে না। এটা মাত্র দিন তিনেক আগের কথা, আর এই 3 দিনের মধ্যে তার এমন ব্যাপার সব সময় মনে হয়েছে, বিশেষ করে অন্ধকার নামার পর। ঠাকুরমশাই, এই আজ সকালে আমিও এমন একটা খবর জোগাড় করেছি, বুঝলেন। এক সাধুর কাছ থেকে ছায়াতন্ত্রের কথা শুনলাম। কিশোরীর মুখে কথাটা শুনে তারানাথের মুখে একটা অবাক ভাব ফুটে উঠল। সে একটু অবাক হয়ে একটু জোরের সাথেই বলল, কি বলছো? ছায়াতন্ত্র? ও তন্ত্রের নাম মুখে নেওয়া ভালো নয়, বুঝলে। অত্যন্ত বড় ভয়ানক। তার মানে ছায়াতন্ত্র সত্যি সত্যি হয়? মানে সেই সাধুটা মিথ্যা কথা বলেনি? আমি তোমায় আগেই বলেছিলাম সে মিথ্যা কথা বলছে না। ছায়াতন্ত্র হয়, তবে সে অতি নিম্নমানের এক তন্ত্র। সে তন্ত্রে কঠোর পরিশ্রম করে সাধকের সিদ্ধি লাভ করতে হয়। এই সাধনায় যে একবার সিদ্ধি লাভ করে সে এক অদ্ভুত ক্ষমতা অর্জন করে। তবে ছায়াতন্ত্র মানুষের হিত কাজে কখনোই লাগে না, লাগে মানুষের ক্ষতি করার জন্য। ছায়াতন্ত্রে সিদ্ধ না হলে কোনো সাধক অন্য কোনো সাধকের করা ছায়াতন্ত্রের ক্ষতিকে কখনো রোধ করতে পারবে না। বড় ভয়ানক এক পিশাচ জেগে ওঠে এই ছায়াতন্ত্রে। তারানাথের মুখে একটা অবাক ভাব দেখলাম। তার কথার প্রসঙ্গ বদলে গেল। সে আমাদের তক্তপোষের এক পাশে বসতে বলল। তক্তপোষের এক পাশে বসে তারানাথকে পাশিংশোয়ের প্যাকেটটি এগিয়ে দিয়ে কিশোরী বলল, ওই সাধু আমাদের বললেন যে ছায়াতন্ত্রে দীক্ষিত তিনি, তবে ছায়াতন্ত্রে মানুষের ক্ষতি বেশি হয়, তাই এই তন্ত্র সে কখনোই কাজে লাগাতে চায় না। তবে তার জানা আছে প্রয়োজন হলে। সাধনায় এমন অনেক তন্ত্র আছে যে তন্ত্রের দিকে আমি কখনোই যাইনি।
সে তন্ত্র শুধু মানুষের ক্ষতি করতে পারে। এই তন্ত্র এমন, একবার এই তন্ত্রের পিশাচকে জাগিয়ে তুললে সে সহজে যায় না। আর বিশেষ করে এই তন্ত্রের কাছ থেকে সাধকেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কখনো এই তন্ত্র করতে কাউকে দেখেননি? মানে এমন কেউ যে এই তন্ত্রের সিদ্ধি লাভ করেছে কিংবা? শুধু সিদ্ধি লাভ নয় হে, দুর্ভাগ্যক্রমে আমি একবার এমনই এক ছায়াতন্ত্রের পিশাচের সম্মুখীন হয়েছিলাম। সে কথা আমি কখনোই তোমাদের বলতে চাইনি, সে অতি ভয়ানক। তবে তোমরা যখন নিজের থেকেই ছায়াতন্ত্রের কথা জেনেছ, তখন তোমাদের সে কথা বলে দিই আজ। বাইরের বৃষ্টিটা আর একটু কমে এসেছিল। তারানাথের হাতে সিগারেটটা শেষ হয়ে আসতেই সে অবশিষ্ট অংশটা ছুঁড়ে বৃষ্টির মধ্যে উঠোনের দিকে ফেলে দিল। তারপর কিশোরীর দিকে তাকিয়ে বললেন, সেবার আমায় একটা কাজে যেতে হয়েছিল বাঁকুড়ার দিকে একটা গ্রামে। কাজে যেতে হয়েছিল বলতে শুধু ঘোরার জন্য আমি বেরিয়ে পড়িনি। ঘুরতে ঘুরতে সেখানে গিয়েছিলাম। সেখানে এক জমিদার বাড়িতে আমায় ডেকে পাঠায়, আর তিনি সাধু সন্তে ভক্ত ছিল। তখন আমার মধুসুন্দরী দেবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তাছাড়া অন্য যেটুকু ক্ষমতা মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে জুটেছিল, সেটুকু তখন আমার কাছেই আছে। মনের মধ্যে অনেক আশা সাধনা করব বলে। এর মধ্যে একবার বাড়ি ফিরে আসার পরে বাড়ির লোকেরা জোর করে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পালিয়ে গিয়েছিলাম। জমিদারের বাড়িতে 2 দিন বেশ ভালোভাবেই কাটালাম। জমিদার মশাই আমার বড় আদর যত্ন করলেন, কিন্তু 2 দিন পরে আর ভালো লাগে না। এর জন্য তো আর বাড়ি ছেড়ে বেরিয়ে আসিনি। এ চাইলে তো বাড়িতেই সংসার করতে পারতাম। তাই জমিদার মশাইকে বাধ্য হয়ে এক সময় বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম পাশের গ্রাম গজধরপুরে। গজধরপুরে পৌঁছানোর পরে দেখলাম সেখানে একটা শিবের মন্দির রয়েছে। সেই মন্দিরের আশেপাশের গ্রামের লোকেরা একটা গাছকে ঘিরে বাঁশের মাচা তৈরি করেছে। সেখানে সবাই মজলিসে বসে সেই মন্দিরের কাছে দুপুরটা রইলাম। বিকেলের দিকে সেই বাঁশের মাচার উপর বসে আপন মনে কথা ভেবে চলেছি। আর তখন একটা ডাক শুনে দেখি গ্রামের একটি বয়স্ক লোক। তার মাথার চুল পাক ধরেছে, গোফ সাদা, পরনে বেশ ধবধবে ধুতি, গায়ে সাধারণ জামা। আমাদেরকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লোকটি বললেন, আপনাকে তো এখানে আগে দেখিনি সাধু বাবা। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বহু দূর থেকে। পাশের গ্রামের জমিদারের বাড়িতে 2 দিন ছিলাম, তবে সেখানে আর মন টেকল না, তাই বেরিয়ে পড়লাম। এই মন্দিরে কি প্রতিনিয়তই পুজো হয়? হ্যাঁ সাধু বাবা, এখানে প্রতিদিনই পুজো হয়। আপনি সন্ধে পর্যন্ত থাকুন, পুজোর প্রসাদ পাবেন। আজ তো সোমবার, আজ বড় করেই পুজো হবে দেখবেন। আপনাদের গ্রামটি বেশ শান্ত। এতক্ষণ এলাম তেমন কিছু চোখে পড়ল না। গ্রামের লোকজন কি খুব কম নাকি? আসলে এই স্থান গ্রামের একদম শেষে। গ্রামের ছেলেপিলের দল বিকেলবেলা গ্রামের অন্যদিকে বড় মাঠের কাছে যায়। এদিকে সন্ধেবেলা পুজোর সময় আর ওই সময় গ্রামের কয়েকজন এখানে আসে, বাঁশের মাচায় বসে গল্পগুজব করে, তারপর ফিরে যায়। দিনের বেলায় লোকজন কমই থাকে। তাছাড়া ওই বিদুচরণের ব্যাপারটা হওয়ার পর থেকে। কথাটা বলতে বলতে লোকটা মাথা নিচু করে কি যেন ভাবলো। তারপর আমার পাশে এসে মাচার উপরে বসে বলল, সাধু বাবা, একটা মানুষ হঠাৎ করে কোনোভাবে পাগল হয়ে যেতে পারে। এই 2 দিন আগে তাকে সুস্থ সবল দেখতে পেলাম, আর মাত্র 2-3 দিনের মধ্যেই সে কি পাগল হয়ে যেতে পারে? আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। এমন কিছু একটা হয়েছে যেটা সাধারণ নয়। না হলে লোকটি আমার মতো অচেনা একজনকে এত কথাই বা বলবে কেন? তাই বললাম,
আমি যতটা জানি এই দুনিয়াতে অনেক কিছুই হয়, বুঝলেন তো, যার কোনো কিছুই বোঝা যায় না। আপনি কোন কথা বলছেন তা যদি একটু বিস্তারিত বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হয়। লোকটা একটু চুপ করে বসে রইল, যেন মনে মনে ভাবলো আমায় কথাটা বলা ঠিক হবে কি না। তারপরে এক সময় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার কাছ থেকে লুকিয়ে বা কি করবো সাধু বাবা? আপনি তো গ্রামেই আছেন। তাছাড়া আপনি সাধু মানুষ, যদি কোনো সাহায্য করতে পারেন। আমাদের গ্রামের বিধুচরণ আর তার বাপ ননীচরণ বড় বিপদে পড়েছে। ননীচরণের বয়স আমার থেকে সামান্য বেশি, তবে বিধুচরণের বয়স কম। এই মাত্র 2 বছর হয়েছে তার বিয়ে হয়েছে। কতই বা বয়স হবে, 22-23। প্রতিদিন সন্ধে এই যে মাসের মাচা দেখতে পাচ্ছেন, এইদিকে বয়স্ক লোকেরা বসে গল্প গুজব করে, আর ওইদিকে বিধুচরণের মতো যুবকরা বসে সন্ধে পর্যন্ত গল্প গুজব করে। তারপর যে যার বাড়ি ফিরে যায়। বিধুচরণ একদিন রাতে ফিরল, কিন্তু তারপর থেকে আর এলো না। রাতের বেলা অন্ধকারে নাকি সে ভয় পায়। কিন্তু বিশ্বাস করুন সাধু বাবা, আগে কিন্তু সে ভীতু ছিল না। বেশ সাহসী ছেলে এই ননীচরণের ছেলে বিধুচরণ। এই গ্রামে তাদের অনেক জমি জমা আছে। পাশের গ্রামে একটা বাড়ি, পুকুর, অনেক কিছুই করেছে সে। তাছাড়া 2 গ্রাম দূরে যে একটা চালের আড়ত রয়েছে না, ওখানেও নাকি ওর বেশ টাকা খাটে। বলতে গেলে বিধুচরণের অর্থাভাব নেই। কিন্তু কি যে হয়ে গেল। আম, তবে আর একটা কথা, তার কিন্তু কোনো বদ অভ্যাস নেই। এতদিন ধরে তো দেখলাম কোনো বদ অভ্যাস তাদের নেই। আর তার বউটাও হয়েছে যেন সাক্ষাৎ লক্ষ্মী। কিন্তু বিধুচরণের সে আরো কথা বলল। বুঝতে পারলাম আসল কথা সে ভালোভাবে কিছুই জানে না। তবে বিধুচরণের যে কিছু একটা হয়েছে সে কথাই সে জানে। তাই আমিও তাকে বললাম, আপনার কথা শুনে আমার তাকে দেখতে বড়ই ইচ্ছা হচ্ছে। আমি সাধক হলেও সাধনায় সিদ্ধি লাভ করিনি, তবে যদি কিছু একটা সাহায্য করতে পারি, মানে যদি আপনার মনে হয় আর কি, তাহলে আমায় একবার নিয়ে যেতে পারবেন তার বাড়িতে? নিয়ে যাব না কেন? অনেক কিছুই দেখানো হলো বুঝলেন সাধু বাবা, কিন্তু কিছুতেই কিছু হয় না। এখনো কেউ আসেনি, একটু পরেই সবাই আসতে শুরু করবে। চলুন আপনাকে ননীচরণের বাড়িতে নিয়ে যাই। তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, ছেলেটির আসলে কি হয়েছিল? মানে এমনভাবে হঠাৎ করে 2-3 দিনের মধ্যে একটা ছেলে পাগল হয়ে গেল কি করে? আমার মনের মধ্যে তখন তোমার মতো একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল। একটা ছেলে মাত্র 2-3টে দিনের মধ্যে পাগল হয়ে যায় কি করে? তাছাড়া তার সঙ্গে কিছু ঘটেইনি। যদি ঘটতো তাহলে নিশ্চয়ই ওই লোকটি জানতো। অনেক সময় অতীতের কোনো ঘটনার পুনরাবৃত্তি বর্তমানে মনে পড়ে, তার জন্যই সমস্যা হয়। তেমন কিছু যদি হয় তাহলে সেটা জানতে সময় লাগবে। তাই আমি তার বাড়িতে যেতে চেয়েছিলাম। গ্রামের বাইরের দিকে সেই শিব মন্দির, সেখান থেকে আর একটু ভেতরে ঢুকতেই আশেপাশে গ্রামের বাড়ি ঘর চোখে পড়ল। তখন সন্ধে নামতে শুরু করেছে সবে মাত্র। বাড়িতে গিয়ে সেই লোকটির কথাতে এই ননীচরণ নামের লোকটির সঙ্গে দেখা হলো। সত্যি সে আরো বয়স্ক, তার মাথার সমস্ত চুল সাদা হয়ে এসেছে, গোঁফ দাঁড়িয়ে এমনকি মুখের চামড়াতেও ভাঁজ পড়তে শুরু করেছে। আমরা তার ঘরেই বসেছিলাম। একটু চুপ করে থেকে লোকটি বলল, সাধু বাবা, আপনি যদি কিছু করতে পারেন একবার দেখুন। এই কয়দিনের মধ্যে তো কবিরাজ দেখালাম, কবিরাজ কিছুতেই রোগ ধরতে পারে না। সারাদিন কিছুই হয় না, সারাটা দিন আগের মতোই থাকে, কিন্তু অন্ধকার নামার পর থেকে কেমন যেন বদলে যায়। ঘরের মধ্যে বন্ধ করে রাখে নিজেকে, বাইরে আসতে চায় না। এমনকি আমার যে লক্ষ্মীবন্ত বৌমা, তাকেও নিজের কাছে ঘেঁষতে দেয় না, কাছে গেলেই চিৎকার করে।
কি হয়েছে তার? কিছু বলে? মানে কিছু দেখতে পায়? এই কথায় ননীচরণ নামের লোকটি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, হ্যাঁ সাধু বাবা, দেখতে পায়। কিন্তু আপনি কি করে জানলেন? না, তেমন কোনো ব্যাপার নয় আসলে। এমন ক্ষেত্রে মাঝে মাঝেই অন্ধকারে মানুষ অনেক কিছুই দেখতে পায়। যদি তেমন হয় তাহলে এর পেছনে কিন্তু অনেক কিছুই থাকতে পারে। কি হতে পারে বলুন তো সাধু বাবা? আপনি আগে একবার দেখে নিন তাকে। তার কথাটাই ঠিক মনে হলো। আমরা তিনজন পাশের ঘরের কাছে একটা জানালার সামনে এসে দাঁড়ালাম। এইখানে বাড়ির কথাটা একটু বলা দরকার। বাড়ির সামনের দিকে বেশ খানিকটা বড় উঠোন, তার পাশে গোয়াল ঘর। গোয়াল ঘরে বেশ কয়েকটা গরু রয়েছে। বাড়ির সামনের দিকে পাশাপাশি তিনটে ঘর। ভেতরের দিকে এগিয়ে গেলে পেছনে রান্নাঘর, আর ভেতরে আরো একটা বড় ঘর। সেই ঘরেই বোধহয় ব্যবসা সংক্রান্ত কাজের জন্যই ব্যবহার করে ননীচরণ। বাড়ির পেছনের দিকে অয়ন প্রণালীর ব্যবস্থা আছে। আমরা শেষের দিকের একটা ঘরের জানালার কাছে এসে দাঁড়িয়েছিলাম। ভেতর থেকে একটা মৃদু শব্দ ভেসে আসছিল, যেন কেউ বলছে, চলে যা, চলে যা, চলে যা, অন্ধকারে, অন্ধকারে চলে যা তুই। আমি কিছুতেই আর ঘরে আলো জ্বালবো না, কিছুতেই জ্বালবো না। আমরা জানালার কাছে দাঁড়ালাম। জানালার পাল্লাটা আস্তে করে খুলে দিলাম। ঘরের মধ্যে একটু আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। চুপ করে দাঁড়িয়ে ভাবছি কি করব, এমন সময় মুখের সামনে ধরাম করে জানালাটা বন্ধ হয়ে গেল। তার আগে একটা শব্দ পেয়েছিলাম, বিছানার উপর কেউ যেন লাফিয়ে উঠে যাওয়ার শব্দ। আর জানালাটা বন্ধ করে দিয়েছে তার সঙ্গে সঙ্গেই চিৎকার করে কেউ ভেতর থেকে বলে উঠল, চলে যা, সবাই চলে যা এখান থেকে। জানলা খুলবি না, দরজা খুলবি না, আমি আমি কাউকে চাই না। ননীচরণের গলা কেঁপে উঠল। দেখলেন তো সাধু বাবা, এই অবস্থা। অন্ধকার হয়ে গেলেই কেমন যেন বদলে যায়। দিনের বেলা কিন্তু ওকে দেখলে বুঝতেই পারবেন না যে ও এমন করে। দিনের বেলা ওর কিছু মনেই থাকে না। এবার কিন্তু ননীচরণের কথা শুনে একটু অবাকই হয়ে গেলাম। একটা মানুষ অন্ধকার নামার পরে বদলে যায়, আবার দিনের আলোয় বদলে যায় না। এটা কি করে হয়? আমরা সেই জানালার কাছ থেকে বাধ্য হয়ে সরে এলাম পাশের ঘরে। এসে বসতেই একটি মেয়ে মানুষ ঘোমটা দিয়ে আমাদের ঘরে ঢুকলো। এই আমার বৌমা লক্ষ্মী। নামেও যেমন লক্ষ্মী, তেমন কাজেও। কিন্তু আমার ছেলের বউটি এবার বলল, সাধু বাবা, আপনি আমার পরিবার ঠিক করে দিন। ওর যে কি হয়েছে তা আমি বুঝতেই পারছি না। আমি ঘরে গেলেও চিৎকার করে ওঠে, অন্ধকার করে রাখে গোটা ঘর, আর কার সঙ্গে যেন কথা বলে সব সময়। সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারছিলাম না কি হয়েছে। তবে এই সব কিছুর পেছনে যে অশরীরী কোনো শক্তি রয়েছে সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু কেনই বা এটা হচ্ছে। তাই আমি বললাম, আপনি বলতে পারেন কবে থেকে এই ব্যাপারটা হচ্ছে? সেদিন ছিল রবিবার। সেদিন বিকেলবেলায় ও আর ঘর থেকে বের হতে চাইল না। সেদিন আকাশে মেঘ ছিল, সূর্য তাড়াতাড়ি ডুবে গেছিল। তারপর থেকেই ও আর অন্ধকার ঘর থেকে বেরোলো না। সেদিন আমি রাতের বেলা গরুগুলো ডাকছে দেখে ওকে বাইরে যেতে বলেছিলাম। তখন সে বাইরে গিয়েছিল। তারপরে চিৎকার করে উঠল। চিৎকার করে হ্যারিকেনটা মাটিতে ফেলে দিল। হ্যারিকেনটা ভেঙে গেল আর ছুটে ঘরের ভেতরে এসে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই রাতে বিছানা থেকে এক পারও নামেনি। গোটা রাত বিছানার একপাশে কুঁকড়ে বসেছিল। আমি কত শোনার চেষ্টা করলাম কি হয়েছে, কিন্তু কোনো কথাই আমায় বলল না। গোটা রাত ভয়ে ভয়ে ছিল, যেন একটা ছায়া। ও বারবার একটা ছায়ার কথা বলছিল, একটা ছায়া যেন তাকে তাড়া করছে। এইবার আমি অবাক হলাম।
আর বললাম। একটা ছায়া? আচ্ছা, এর আগে কি আপনার ছেলে ছায়াকে ভয় পেত? মানে অনেকের ছায়ার প্রতি একটা ভয় থাকে আর কি। না, তেমন কোনো ভয় ছিল না। সেই দিনের কথা বলুন না বাবা, সেই দিনের কথা। পরদিন খাওয়া দাওয়ার পরে ছেলেটা আমার একা ওই ঘরে ঘুমোতে যাবে। বলল কিছুতেই আমার বৌমাকে তার ঘরে শুতে নেবে না। আমি ভাবলাম বৌমা আর ছেলের মধ্যে রাগারাগি হয়েছে, তাই পাশের ঘরে বৌমাকে মালতীর সঙ্গে ঘুমোতে পাঠালাম। মালতী ঘরের মেঝেতে শুলো আর বৌমা বিছানায়। অনেক রাত্রের দিকে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। কি যেন মনে হলো, অনেকক্ষণ বিছানার ওপর চুপ করে বসে রইলাম। ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। তারপরেই মনে হলো কোথা থেকে যেন একটা শব্দ আসছে, কেউ যেন আস্তে আস্তে কথা বলছে। কথাটা ভেবে আস্তে আস্তে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। দেখতেই পাচ্ছেন সাধু বাবা, এটা আমার ঘর, তার পাশের ঘর বৌমার, আর তার পাশের ঘর আমার ছেলের। বৌমার ঘরের কাছে গিয়ে জানলার কাছে দাঁড়ালাম। সত্যি বলতে লজ্জা নেই, হাড়ি পাততেই হলো। তখন অনেক রাত, এত রাতে কারোর জেগে জেগে কথা বলার কথা নয়। বিশেষ করে মালতী কম কথা বলে। সে বিছানায় শুয়ে পড়লে তার ঘুম সহজে ভাঙে না। আমাদের কাজের লোক মাধব ঘুমায় আমার কাজের ঘরে, অর্থাৎ কারোর কথা বলার কোনো সুযোগ নেই। অনেকক্ষণ বৌমার ঘরের জানলার কাছে দাঁড়িয়ে থাকার পর কি মনে হতে পাশের ঘরের ছেলের জানলার কাছে গিয়েছি। এমন সময় শুনতে পেলাম ঘরের ভেতর থেকে ছেলে বলছে, আমি তোকে তোকে সেদিনই দেখেছিলাম। হ্যাঁ, আমি তোকে সেদিনই দেখেছিলাম। সেদিনই আমার বোঝা উচিত ছিল তুই আমার সঙ্গে সঙ্গে এসেছিস। তোকে তোকে আমি কিছুতেই অন্য কোথাও যেতে দেব না। ছেলের মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম। তার ঘরে কেউ নেই, তার ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা ধাক্কা দিতে যাব এমন সময় ভেতর থেকে আরও একটা কথা ভেসে আসে। অদ্ভুত চাপা ফ্যাঁসে গলায় কেউ বলল, আমায় তুই কিছুতেই আটকাতে পারবি না। আমি যা করতে এসেছি তাই করব। তবে এত তাড়াতাড়ি কিছু করব না, আস্তে আস্তে করব। যে কাজে আমি এসেছি সে কাজ না করে আমি কিছুতেই এখান থেকে যাব না। তুই কিচ্ছু করতে পারবি না। দাঁড়া দাঁড়া, কাল সকালেই আমি তোর ব্যবস্থা করব। সকালে দেখা যাক। আজ গোটা রাত আমার এদিকে আয় বলছি। না 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 না, চলে যা, চলে যা তুই, চলে যা তুই এখান থেকে, চলে যা। আমি ঘরের আলোটা নিভিয়ে দিচ্ছি, তাহলেই তাকে চলে যেতে হবে। খবরদার, ঘরের আলো নিভিয়ে দিবি না। আমার মনে হলো সাধু বাবা ঘরের আলোটা আমার ছেলে নিভিয়ে দিল। তারপরে আর কোনো কথা নেই। ছেলেটা বারবার বিড়বিড় করে কাকে যেন চলে যেতে বলছে, কাকে যেন বারবার চুপ করতে বলছে। কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি কথা বলছিল আর কেনই বা এমন কথা। একবার দরজায় ধাক্কা দিয়ে বললাম, কি হয়েছে তার বিধু? বিধু! আমার ছেলে কিন্তু ঘরের ভেতর থেকে সাড়া দিল না, অথচ একটু আগেই তাকে কথা বলতে শুনেছি। আমি জানি সে জেগে রয়েছে, কিন্তু সে সাড়া দিল না। আমার চিৎকার শুনে আমার বৌমা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে এলো। হ্যাঁ সাধু বাবা, বাবার কথা শুনে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। এসে দেখি বাবা ওনার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করতেই আমার সব কথা খুলে বলল। আর ঠিক তখনই ভেতর থেকে
মাত্র একবার আমি কি যেন একটা পড়ে যাওয়ার শব্দ শুনলাম। আবার দরজার কাছে গিয়ে আমি ধাক্কা দিলাম, কিন্তু ঘরের ভেতর থেকে দরজা খুলল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা যে যার ঘরে চলে গিয়েছিলাম। তখনও বুঝতে পারিনি ব্যাপারটা এমন বাড়াবাড়ি এত রকমের হতে পারে। তার মানে বন্ধ ঘরের মধ্যে কেউ একটা ছিল। কিন্তু সকালে যখন দরজা খুলে বিদুচরণ বাইরে বেরিয়ে এসেছিল তখন তখন আর কেউ ছিল না। আমার বৌমা সকালের আগে আগে উঠে ঘরের দরজায় ধাক্কা দিয়ে তার ঘুম ভাঙিয়েছে। ইচ্ছে করেই করেছে যাতে ঘরে কেউ থাকলে দেখা যায়। কিছু না, ঘরের দরজা জানলা সব কিছুই বন্ধ ছিল। এমনকি খাটের তলায় ঘরের চারিদিকে সে খুঁজে দেখেছে, কোথাও কেউ নেই। বড়ই অদ্ভুত ব্যাপার। এই সব কিছুর পেছনে কিছু একটা তো আছেই, এমন কিছু একটা যেটা বিদ্যুচরণ আমাদেরকে বলতে পারছে না, না হলে সে বলতে চাইছে না হয়তো। সেটা আমারও মনে হচ্ছে। কিন্তু এমন কি হতে পারে সাধু বাবা, যে কথা বিধুচরণ আমাদের বলতে চাইছে না? তাহলে কি বিধুচরণ আমাদেরকে কোনো বিপদ থেকে বাঁচাতে চাইছে? রাতের বেলা সে বারবার কাউকে চলে যেতে বলে, আর বারবার বলে সে আমাদের হাত থেকে বাঁচবে। তবে ব্যাপারটা অন্য কিছু হতে পারে। বিদ্যুচরণ হয়তো ভয় পেয়ে কিংবা অপ্রকৃতস্থ অবস্থায় ওই সমস্ত কথা বলে থাকে। আর ঘরের ভেতর যে অন্য গলাটা শুনতে পান, সেটা কি তারপরে আর শুনতে পেয়েছিলেন? না, ওই একবারই। তারপর দু একদিন ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থেকে দেখেছি, কোনো শব্দই শুনতে পাই। সমস্ত কথা শুনে আমি একটু অবাকই হলাম। এমন কে আছে ঘরের ভেতর? কিন্তু সেটা তো একবার শুনেছে ওরা, তাহলে মনের ভুল হতে পারে কি করে? অনেক সময় এমন হয়। তাছাড়া অপ্রকৃতস্থ অবস্থায় বিদুচরণ এমন ভাবে গলা বিকৃত করে কথা বলে না তো। এমন ব্যাপার আমি এর আগেও দেখেছিলাম। কিন্তু যাই হোক না কেন, ব্যাপারটা যে একেবারে সুবিধা নয় তা বোঝা যাচ্ছিল। মনে মনে স্থির করলাম বিদুচরণের ঘরের দরজার কাছে গিয়ে আজ তার কথা শুনব, আর কাল সকালে তার সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করব। সেদিন আর কিছুই জানতে পারলাম না, তবে মাঝে মাঝেই বাসের ঘর থেকে বিদুচরণের কথা ভেসে আসছিল, যেন সে কাউকে চলে যেতে বলছে। আবার এসেছিস তুই? আবার এসেছিস? হ্যাঁ, তোকে বলেছি না আসবি না, চলে যা। তুই কি আমায় শান্ত থাকতে দিবি না? হ্যাঁ, তোর জন্য আমি রাতে ঘুমোতে পারি না। চলে যা, চলে যা। বিদুচরণের গলায় শুধু শুনলাম, কিন্তু অন্য কারুর কথা শুনতে পেলাম না। সেদিনটা ননীচরণের বাড়িতে থেকেই গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু বিদুচরণের এক অন্য রূপ দেখলাম। আমার সাথে দেখা হতেই শান্ত গলায় বলল, সাধু বাবা, আপনি কখন এসেছেন? আপনাকে তো দেখিনি। কাল রাতেই এসেছি। কাল রাতে যখনই আসলাম তখন তোমায় দেখলাম তুমি ওভাবে চিৎকার করছিলে। বিদুচরণের দু চোখের তলায় কালি, চুল উস্কো খুস্কো, দুটো চোখ কেমন যেন লাল হয়ে আছে। তবুও সে শান্ত ক্লান্ত গলায় বলল, কিছু বুঝতে পারি না সাধু বাবা। অন্ধকার নামার পর থেকে কি যে হয় তার কিছুই আমার মনে আর থাকে না। কবে থেকে হচ্ছে এসব? ওই ওই সেদিন শিবতলা থেকে। হ্যাঁ, এই শিবতলা থেকে ফেরার সময় পথের মাঝে এই সেই ছায়াটিকে দেখলাম, আর তারপর থেকেই ওই যে আর আর ওই সাধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সাধু আমায় একটা কি 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 প্রসাদ দিয়েছিল।
যে সাধুর কাছ থেকে প্রসাদ খেয়েছিলে তাকে তুমি চেনো? বিধুচরণ মাথা নাড়িয়ে বলল, না সাধু বাবা, আমি তাকে চিনি না। বাবাকে সে কথা বলেছিলাম, বাবা সে কথা বিশ্বাস করতে চায়নি। এক সাধুর প্রসাদ খেয়ে আমার এরম হতে পারে নাকি? তুমি এর আগে দেখোনি? সেদিনই তাকে দেখলে, আর তার প্রসাদ খাওয়ার পর থেকে তোমার এই অবস্থা হলো কি, তাই তো? গ্রামে তোমাদের কোনো শত্রু আছে কি? অনেক আছে, অনেক আছে। বাবা নিজে কষ্ট করে এই জমি জমা, এমনকি পাশের গ্রামে একটা জমির সঙ্গে বাড়ি করেছে। তাতেই গ্রামের অনেক লোকেরা বাবাকে ভালো চোখে দেখে না। আমাদের বাড়ির পাশে ওই যে বাড়িটা, ওই বাড়িতে রমাকান্ত বাড়ুজ্জে যে থাকে, হ্যাঁ, তার সঙ্গে বাবার আদায় কাঁচকলায় সম্পর্ক। আমার মনে একটা ভাবনা হঠাৎ করেই উদয় হয়েছিল। সেই সাধুর প্রসাদ খাওয়ার পরেই এমনটা হয়েছে। তাহলে সেই সাধু কিছু করেনি তো? কিন্তু একজন সাধু হঠাৎ করে এমন কাজই বা করতে যাবেন কেন? বিধুচরণকে নিয়ে সেদিন সকালে বাড়ি থেকে বেরোলাম। ননীচরণ সবই দেখলো, কিন্তু কিছুই বলল না। গ্রাম ঘুরতে ঘুরতে তার থেকে আরো অনেক কথাই জানতে পারলাম। একটা ছায়াকে সে দেখতে পায়, একটা অদ্ভুত ছায়া। তবে তার কোনো কিছুই মনে থাকে না ভালোভাবে, অথচ সেই ছায়াটাকে আর কেউই দেখতে পায় না। সেই ছায়াটা যেন নিজের ছায়ার সঙ্গে মিশে থাকে, আর সেই কারণে রাতের বেলা আলো সহ্য সে করতে পারে না। আলো না এলে ছায়া আসবে না, আর অন্ধকারের মধ্যে বসে থাকার সময়ও তার মাঝে মাঝে মনে হয় যে সে তার পাশেই আছে। সেদিন সন্ধেবেলার আগেই বাড়ি ফিরে এলাম। বিকেল হওয়ার আগেই বারবার বিধুচরণ আমায় তাড়া দিচ্ছিল। তবুও বাড়ির কাছাকাছি আসতে আসতে অন্ধকার নামলো, আর তাতেই একটা অদ্ভুত দৃশ্য আমি দেখতে পেলাম। এতক্ষণ ধরে শান্তভাবে থাকা বিধুচরণ কেমন যেন অশান্ত হয়ে উঠল। বাড়ির কাছাকাছি আসতেই সে বলল, আমার পিছনে পিছনে আমার। বিধুচরণ রাস্তার মাঝে প্রায় চিৎকার করছে। সূর্য সবে ডুবেছে। আমি ইচ্ছে করলেই তাকে সময় ফিরিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই তাকে দেরি করিয়েছিলাম আসল ব্যাপারটা দেখবো বলে। সে রাস্তার মাঝখানে চিৎকার করতে লাগলো, আর পেছনে ঘুরে কি যেন একটা দেখতে লাগলো বারবার। আমিও তাকালাম, আর আমিও দেখলাম। তখনই বুঝতে পারলাম একটা ব্যাপার। তোমরা জানো যে মধু সুন্দরী দেবীর আশীর্বাদে অনেক কিছুই আমি অনুভব করতে পারি। আমি যেন স্পষ্টই দেখলাম এই বিকেলের পরন্ত আলোয় আধো অন্ধকারে আমাদের আশেপাশে একটা কালো ধোঁয়া যেন বিধুচরণের মাথার চারপাশে ছড়িয়ে রয়েছে। বিধুচরণের চোখ মুখও উদ্ভ্রান্ত। সে প্রায় দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলো। আমি তার পিছু পিছু গেলাম, কিন্তু আমি দৌড়ালাম না। স্পষ্ট দেখতে পেলাম বিধুচরণের পিছু পিছু একটা কালো ধোঁয়ার মতো ছায়া এগিয়ে চলেছে তার বাড়ির দিকে। কিন্তু সেটাই বা কি করে হয়? একটা ধোঁয়ার মতো ছায়া তার পিছু পিছু, তারপর আপনি কি করলেন? সেই রাতে ননীচরণ আর গ্রামের আরো একজন বয়স্ক লোকের সাথে আমরা পাশের ঘরে কথা বলতে বসলাম। নিজের ঘরের দরজা নিজেই ভেতর থেকে বন্ধ করে রাখলো বিধুচরণ। তাকে আর বিরক্ত করতে বারণই করলাম। এক সময় কথায় কথায় আমি নিজেই রমাকান্ত বাড়ুজ্যের কথা তুলতেই ননীচরণ বলে উঠল, আমারও মনে হয় ওই রমাকান্ত কিছু করেছে। ওই সাধুর কথা বিধুচরণ বলল, তখন আমি কিছুই বিশ্বাস করিনি।
তবে পরে মনে হলো ওই রমাকান্ত বাড়ি থেকে মাঝে মাঝে গ্রামের বাইরে যেত। সে কিছু করেনি তো? করতেই পারো, এমন অনেক তন্ত্র রয়েছে যার মাধ্যমে মানুষের ক্ষতি করা যায়। তবে বিধুচরণের পেছনে যে এক অশরীরী আত্মা রয়েছে তা আমি নিজের চোখে দেখতে পেয়েছি। তাহলে এবার কি করা যায় সাধু বাবা? এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বিধুচরণ চোখের সামনে মরে যাবে, তার চেহারাটা কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমাদের হাসি খুশি বিধুচরণ। দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি নাকি। আসলে এমন কথা আমি এর আগে কখনো শুনিনি। যদি তাকে খালি চোখে দেখা যেত তাহলে ব্যাপার ছিল, কিন্তু সেটাকে দেখা যায় না, অথচ সে ছায়ার মাধ্যমে তাকে দেখতে পায়। এই ব্যাপারটা কিছুতে বুঝতে পারছি না। সত্যি কিছু বুঝতে পারছিলাম না। রমাকান্তর বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেল রমাকান্ত বাড়িতে নেই। আমার মন কেমন যেন বলছিল এই রমাকান্ত এই সমস্ত ঘটনার জন্য দায়ী। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, সবকিছু একইভাবে চলছে। সেদিন সন্ধ্যার দিকে কি মনে হতে আমি বাড়ি থেকে বেরিয়ে গ্রামের সেই বুড়ো শিবতলার পরে ছোট্ট একটা ডোবার ধারের উপরে দাঁড়িয়ে এইসব কথাই ভেবে চলেছি। এমন সময় যেন মনে হলো একটু দূরে গাছের তলায় ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে অবাক হয়েছিলাম, তারপর বুঝতে পারলাম যে ছায়া সম্মুখে রয়েছে সে যেন আমার চেনা। সঙ্গে সঙ্গে একটা চেনা অদ্ভুত গন্ধে চারপাশটা ভরে উঠল। আর তখনই চেনা গলায় কেউ বলল, বড় বিব্রত হয়ে পড়েছ তারানাথ। বিব্রত হয়ে পড়লে চলবে না। আসলে মাঝে মাঝে অনেক কিছুই ঘটে যায়, বুঝলে। তবে আজ আর বেশিক্ষণ তুমি বাইরে দেখো না। আজ বিপদ হতে পারে। আজ অমাবস্যা। এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? একটা ছেলে এইভাবে চোখের সামনে তিলে তিলে মারা যাবে, তাকে রক্ষা করতে পারবো না। এই কারণে কি আমি সাধক হয়েছি বলুন দেখিনি? সবকিছু তো তোমার হাতে নেই। যার বিরুদ্ধে তোমার লড়াই, তার ক্ষমতা অনেক বেশি। তবে একটা উপায় আছে, মনে রাখবে। সবকিছুর পিছনে একটা কারণ থাকে। কারণ যদি একবার লাঘব করা যায় তাহলে তার বিপদ কমে আসতে পারে। তাছাড়া আর কোনো উপায় নেই। তার মানে কি ওই রমাকান্তর বাড়ির লোকেরাই সমস্ত কিছু করেছে? কিন্তু সে তো অতি সাধারণ মানুষ, এইসব তন্ত্র সাধনা শিখলো কোত্থেকে? অন্ধকারে সেই ছায়া মূর্তি হাসল, তারপরে আবার বলল, তাকে কেন শিখতে হবে বলতো না? এই যে হরিচরণ তো নিচে তার ছেলের পথ থেকে তাকে রক্ষা করতে পারবে না বলে সে আমার দিকে এনেছে। যদি রমাকান্ত নিচেও হঠাৎ করে মাথার মধ্যে একটা সম্ভাবনা উদ্দিত হলো। যদি কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে থাকে, আর বিধুচরণ তো নিজেই বলেছে সে ওই সাধুর হাত থেকে প্রসাদ পেয়েছিল, কথাটা মনে করার সঙ্গে সঙ্গে সেই অন্ধকারে ছায়ামূর্তির দিকে তাকিয়ে আরো কিছু বলতে যাব, দেখি এখানে আর কেউই নেই। ঠায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম এ বুকুর পাড়ে। তারপর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে এলাম বিধুচরণের বাড়িতে। কিন্তু বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতেই ননীচরণের চিৎকার আর লক্ষ্মীর কান্নার সঙ্গে সঙ্গে বাড়ির 2টি কাজের লোককেও উদ্বিগ্ন হতে দেখলাম। তাড়াতাড়ি ভেতরে ঢুকে বললাম, আরে কি হয়েছে কি? হ্যাঁ, সাধু বাবা, সাধু বাবা, ওনার ঘরের দরজা তো সবসময় বন্ধই থাকে, আজও বন্ধ ছিল।
আমি রান্না করছিলাম বাবা। তিনি নিজের ঘরে হঠাৎ দরজা খুলে রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। কিছুতেই খুলতে পারছি না, আর দেখুন চিৎকার করছে। আমি তাড়াতাড়ি গিয়ে দাঁড়ালাম বন্ধ দরজার কাছে। দেখলাম ভেতরে চিৎকার করে চলেছে। আমার জন্য, আমার জন্য তুই এসেছিস না? আমার জন্য, আমার জন্য। আমি যদি মরে যাই তাহলে তুই এখান থেকে চলে যাবি, হ্যাঁ? আর কারোর কোনো ক্ষতি করতে পারবি না। আমি আজ আজ আমি তোকে মুক্তি দেবো। যা। অদ্ভুত সেই কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে হাসি কান্না দুটোই মিশে আছে। আর তার সঙ্গেই একটা অদ্ভুত শব্দ হলো। ধারালো ছুরি কেউ শরীরে গাঁথলে যেমন শব্দ হবে ঠিক তেমনই। আমি প্রমাদ গুনলাম, সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দিয়ে বললাম, বিধুচরণ, বিধুচরণ, নিজের কোনো ক্ষতি করো না। আমি যেভাবেই হোক এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করার কোনো না কোনো ব্যবস্থা করবই। বিশ্বাস করো আমাকে, আমি ব্যবস্থা করব, নিশ্চয়ই ব্যবস্থা করব। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। আস্তে 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 আমায় মেরে ফেলবে। আর আমার পরে আমার বাবাকে আর আমার বউকে সবাইকে মারবে। নিজে বলেছে, তাই তাই আমি যদি নিজেই মরে যাই তাহলে? আমার মাথার ভেতরটা কেমন যেন করে উঠল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ওই ছায়ামূর্তি আর যাই হোক না কেন ও সেটাই চায়। ও চায় নিজে উপস্থিত থেকে বিধুচরণকে একটু একটু করে পাগল করে দিয়ে তারপর নিজের হাতেই তাকে হত্যা করতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কয়েকজনকে লোককে ডেকে আনো, এই দরজা ভাঙতে হবে আমাদেরকে। আমার কথায় ননীচরণের নির্দেশে কাজে দুজন লোক আশপাশ থেকে কয়েকজনকে ডেকে আনলো। সবাই মিলে দরজা ভাঙতেই দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। বিধুচরণ ছুরি নিয়ে নিজের পেটের কাছে আঘাত করেছে, গল গল করে রক্ত বেরিয়ে আসছে। এ দৃশ্য দেখে লক্ষ্মী আর স্থির থাকতে পারল না, জ্ঞান হারিয়ে ফেলল। কাজের লোক দুজন তাকে নিয়ে পাশের ঘরে চলে গেল। ননীচরণ আর বাকিরা জোর করে বিধুচরণকে ধরে তারপর আমার নির্দেশে তাকে একটা দড়ি দিয়ে ঘরের মধ্যে বেঁধে রাখলো। তারপর হাত থেকে ছুরিটা সরিয়ে নেওয়া হয়েছিল। বিধুচরণের জ্ঞান ভালোভাবে ছিল না, তবুও সেভাবে সে বিড়বিড় করে বলছিল, কাউকে ছাড়বে না, 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 ছাড়বে না, ছাড়বে না। বিধুচরণ জ্ঞান হারিয়ে ফেলেছিল। সঙ্গে সঙ্গে গ্রামের কবিরাজকেও ডাকা হলো। কবিরাজের সঙ্গে সঙ্গে গ্রামের আরো কিছু লোকজন সেখানে জড়ো হয়েছে। ননীচরণ বিদ্যমান মানুষ, তার বিপদে গ্রামের লোকেরা আগে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে বিধুচরণকে কবিরাজ মশাই ঘুমাবার জন্য ওষুধ দিল। তার ক্ষতস্থানে মলম লাগিয়ে তারপর পেটের কাজটা বেঁধে দিয়ে কবিরাজ মশাই বলল, অবস্থা কিন্তু সুবিধে নয় ননীচরণ। ছুরিটা পেটের অনেক গভীর পর্যন্ত গিয়েছে, অনেকটা রক্তপাত হয়েছে। তোমায় তো আগেই বলেছিলাম কোনো তান্ত্রিক কিংবা ওঝা ডেকে আনতে। কারণটা কি হয়েছে তা আমি বুঝতে পেরেছি কবিরাজ মশাই, তবে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার একটা বিশেষ কাজ আপনাদেরকে করতেই হবে। এর পাশের বাড়ির রমাকান্ত বাড়ুজ্যের খবর একবার নিতে হবে, তার জন্য এই সমস্ত কিছু হয়েছে। আমার কথা শুনে গ্রামে যারা জমা হয়েছিল সকলের মধ্যেই ফিসফাস গুঞ্জন উঠল। কেউ কেউ গলা তুলে বলল, রমাকান্ত তো ননীচরণ বিধুচরণ কাউকে দু চোখে দেখতে পেত না। আমিও ভেবেছিলাম যে ওই কিছু করেছে। কিন্তু সাধু বাবা, তার এত ক্ষমতা কোথায়? তাহলে কি সেই সাধু? আমারও সেটাই মনে হয়, সেই সাধককে রমাকান্ত বাড়ুজ্যে কাজ লাগিয়েছিল। সাধু এমন কোনো প্রসাদ খাইয়েছিল বিধুচরণকে যা খাওয়ার পর থেকেই কিন্তু তার এমনটা হয়েছে।
বিধুচরণ আমায় বলেছিল সেদিন রাতের ঘটনাগুলো। বিধুচরণ জ্ঞান হারিয়ে ফেলেছিল, কিন্তু অদ্ভুতভাবে তার মুখ থেকে তখনও কথা বেরিয়ে আসছে। আমি এবার একটা কাজ করলাম, উঠে গিয়ে দড়িতে বাঁধা থাকা বিধুচরণের কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল চেপে ধরলাম। তারপর একটা গোপন মন্ত্র পড়তে শুরু করলাম। সবাইকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে বলে আমি আর বিধুচরণ একাকী ঘরে রইলাম। জানালার কাছে দাঁড়িয়ে ননীচরণ, জগন্নাথ, কবিরাজ, বাকি কয়েকজন উঁকি মারতে লাগলো। ঘরের দরজা বন্ধ। ঘরের ভেতরে টিম টিম একটা হ্যারিকেন জ্বলছিল। এভাবে বেশ কিছুক্ষণ বসে থাকার পরই প্রথম সেই গন্ধটা পেলাম, আর তার সঙ্গে সঙ্গে যেন আমার মনে হলো ঘরের মধ্যে আরো কেউ একটা আছে। ঘরের জানালাটা হঠাৎ করেই দড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি কি মনে হতে উপরের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। আগেই বলেছি, ননীচরণ বিত্তবান মানুষ। তার বাড়িতে খড়ের চাল নয়, তার বাড়িতে টিনের চাল। সেই টিনের চাল থেকে একটা কালো মতো ছায়া মূর্তি যেন হামাগুড়ি দিয়ে একবার অন্য পাশে চলে গেল। আমি বুঝতে পারলাম এই হলো সে, যাকে বিধুচরণ দেখতে পায়, যার জন্য এত কিছু। গলা তুলে বললাম, কে তুই, আর এখানে কেন এসেছিস? সত্যি করে বল, তুই কে? একটা অদ্ভুত চাপা হাসি শুনতে পেলাম। তার সঙ্গে সঙ্গে সেই কালো ছায়া মূর্তিটা একপাশে দেওয়ালের দিকে চলে গেল। আবার সেই হাসিটা মাঝে মাঝে কেমন যেন কেঁপে উঠছে। আবারও বললাম, কে পাঠিয়েছে তোকে? কে বলেছে এখানে আসতে? সত্যি করে বল বলছি। মূর্তিটি ঘরের একপাশের দেওয়ালের কাছে টিকটিকির মতো উল্টো হয়ে ঝুলছে। সেখান থেকে চাপা ফ্যাস ফ্যাসে গলায় বলল, আমি ছায়া ভক্ষণ। আমি ছায়া ভক্ষণ করতে এসেছি। ও ছায়াটাকে আস্তে আস্তে আমি খেয়ে ফেলব, আর তারপরে ও মরবে। তারপরে পরিবারের সকলে মরবে। এই গোটা বাড়িটা আমি ছাড়খাড় করে দেব। ছাড়খাড়। কেন? ওরা তোর কোনো ক্ষতি করেনি, তাহলে তুই এমন করছিস কেন? আমায় যে পাঠিয়েছে আমি তার আজ্ঞাবহ, তার নির্দেশেই আমি এ কাজ করছি। কে পাঠিয়েছে তোকে, আর এখানে আসার জন্য তোকে কে বলেছে? সে কথা আমি বলবো না, তবে ওকে আমি নিয়ে যাবই। তারপরে এ বাড়ির বাকিদের আমি নিয়ে যাব। আমি থাকতে তুই এই কাজ করতে পারবি না। আমায় আটকাবি? হ্যাঁ, তুই জানিস না আমি কে? আমি ছায়া ভক্ষক। তোর মতো কাপালিকের ক্ষমতা নেই আমাকে আটকানোর। তাই তাহলে তোর ক্ষমতার একটা পরীক্ষা হয়ে যাক, দেখে তুই এই বাঁধন ছাড়িয়ে বিধুচরণের ক্ষতি করতে পারিস নাকি। আমি বুঝতে পারছিলাম তার ক্ষমতা অনেক, না হলে আমি এখানে উপস্থিত থাকার পরেও সে এভাবে আমায় ভয় দেখাতে পারতো না। তার শরীরটা কালো লিকলিকে, চারপাশে যেন কালো ধোঁয়া উঠছে। এর মধ্যে হ্যারিকেনের অল্প আলোয় অদ্ভুত লাগছিল তাকে দেখতে। সে আবার উঠে গেল উপরে টিনের কাছে। টিন বাইতে বাইতে সে দাঁড়ালো বিধুচরণের শরীরের উপরে। আমি বিধুচরণের কপালের ওপর ডান হাতের বুড়ো আঙুলটা রেখে প্রাণপণে মধুসুন্দরী দেবীর স্মরণ করতে লাগলাম। আমি জানি এই অশরীরীটিকে আটকানোর ক্ষমতা আমার নেই। একবার যদি কোনো তান্ত্রিক কোনো সাধনা করে
কোনো প্রেতকে পাঠিয়ে থাকে আর সে যদি কোনোভাবে মানব শরীরে দখল নিতে পারে তাহলে তাকে বার করা খুবই কষ্টের কাজ। তার বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না, তবে ক্ষতি যাতে খানিকটা কম হয় তার চেষ্টা করা যায়। আমি সেটাই করার চেষ্টা করছিলাম। প্রাণপণে মধুসুন্দরী দেবীকে ডেকে চলেছিলাম। তারপরে উপরের দিকে তাকিয়ে দেখি সেই ছায়াটা টিনের চাল ছেড়ে দিয়ে হাওয়ায় ভেসে যেন নিচের দিকে নেমে আসছে বিধুচরণের দিকে। আস্তে আস্তে সে অদ্ভুতভাবে এগিয়ে আসতে লাগলো। আমি মনে মনে প্রমোদ গুনলাম। বুড়ো আঙুলটা বিধুচরণের কপালে জুড়ে চেপে রেখে বললাম, মধুসুন্দরী দেবী, আজ আমার নয়, আজ তোমার পরীক্ষা। যদি আমি বিধুচরণকে বাঁচাতে না পারি তাহলে আমার সাধনা, আমার সবকিছু বিফল বলে আমি মেনে নেব। ছায়া ভক্ষক হাসতে হাসতে নিচের দিকে নেমে আসছে। হঠাৎ করেই মনে হলো ঘরের মধ্যে আরো যেন কেউ একটা প্রবেশ করেছে। একটা অসাধারণ আলো যেন ঘরের একপাশে মুহূর্তের জন্য দেখা দিয়ে মিলিয়ে গেল। আর তাতেই বিধুচরণকে দেখলাম দড়ির বাঁধন ছিঁড়ে উঠে দাঁড়াতে। বিধুচরণের দুটো চোখ বন্ধ, তার পেটের কাছে ক্ষতর বাঁধন বেয়ে রক্ত বেরিয়ে আসছে। বিধুচরণ উঠে দাঁড়ালো। সেই ছায়া ভক্ষক একদম মাথার কাছে এসে পড়েছিল। একটা হাত ওপরের দিকে তুলে সেই ছায়া মূর্তির গলা যেন চেপে ধরল। বিধুচরণের মধ্যে যেন তখন হাজার হাতির শক্তি ভর করেছে। সেই ছায়া মূর্তির গলা চেপে ধরে সে ছিটকে নিয়ে ফেলল হ্যারিকেনের আলোর উপর। সঙ্গে সঙ্গে একটা ব্যাপার ঘটে গেল। চড়চড় করে একটা শব্দের সঙ্গে ঘরের মধ্যে কিছু যেন পুড়তে লাগলো। এতক্ষণ একটা কথা বলা হয়নি। একটু আগেই জানালার দরজার ওপর বাইরে থেকে সবাই ধাক্কা দিচ্ছিল। আমি তাদের চুপ করে বাইরে অপেক্ষা করতে বলেছিলাম। বাইরে গুঞ্জন ফিসফাস কথা শোনা যাচ্ছিল, কিন্তু কেউ ঘরে ঢোকার চেষ্টা করছিল না। এইবার যে ঘরের ভেতর চরচর শব্দ করে কিছু একটা পুড়তে লাগলো আর বিভৎস একটা গন্ধ বেরোলো, তখন আবার দরজায় ধাক্কা পড়লো। ননীচরণ বলল, সাধু বাবা, সাধু বাবা, ঘরে কি হচ্ছে? আমার ছেলেটা ঠিক আছে তো? আমার মুখ থেকে তখন কথা সরছে না। এ কোন বিধুচরণকে দেখতে পাচ্ছি আমি? এই কালো ছায়া হ্যারিকেনের উপর পড়তেই হ্যারিকেনটা ভেঙে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তার গোটা শরীর আগুনে দাউ দাউ করে পুড়তে লাগলো। সে এক অদ্ভুত দৃশ্য। এভাবেই সে আবার ছুটে যায় বিধুচরণের দিকে। বিধুচরণ কিন্তু এবারও ভয় পেল না। তার দুটো চোখ আগের মতোই বন্ধ। দুহাতে সে সেই আগুন জ্বলতে থাকা ছায়া ভক্ষককে তুলে ধরে আবার ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে। ঘরের হ্যারিকেনটা নিভে গেছে, ভালোভাবে কিছুই দেখা যায় না। শুধু সেই জ্বলতে থাকা ছায়ামূর্তির শরীর থেকে বেরিয়ে আসা আগুনে আমি এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। আমার মাথার মধ্যে কেউ যেন বলতে লাগলো, তারানাথ, ওকে আমি আর বাঁচাতে পারবো না। ও অনেকক্ষণ আগেই মারা গিয়েছে, কিন্তু তোমার কোনো বিপদ হবে না। তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু আমি যে সেটা চাইনি দেবী। আমি বিধুচরণকে বাঁচাতে না পারলে এখানে এসে তো আমার কোনো লাভই হবে না। আমি ননীচরণকে আশ্বাস দিয়েছিলাম তার ছেলেকে বাঁচিয়ে দেব। সে আমায় বিশ্বাস করেছে, তাহলে সেটা আর হয় না। মৃত মানুষকে বাঁচিয়ে দেওয়া সম্ভব নয় তারানাথ। ওর মৃত্যু অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। ওর ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। তবে ভাগ্যে যা লেখা আছে তাহলেও এর পেছনে যে রয়েছে সে এত সহজে ছাড় পাবে না। আজ রাতেই ওই তান্ত্রিক মরবে, আর তারপর আর কোনো কথা শুনতে পেলাম না। চিৎকার করে ডাকলাম, দেবী, দেবী, তুমি এটা করতে পারো না। এইভাবে বিধুচরণকে। কথাটা বলতে গিয়ে চুপ করে গেলাম। বাইরে ননীচরণ, জগন্নাথ সকলেই দাঁড়িয়ে আছে। একটু পরে ঘরের ভেতরে আলোটা কমে এলো আর দরজাটা দড়াম শব্দ করে খুলে গেল। বাইরে থেকে জগন্নাথ, ননীচরণ, কবিরাজ আরো অনেকে ঘরের ভেতর হুড়মুড় করে এসে ঢুকলো। তাদের হাতে আলো।
সেই আলোতে দেখা গেল বিধুচরণ ঘরের মাঝখানে পড়ে আছে। তার পেটের কাছ থেকে রক্ত বেরিয়ে আসছে। তার শরীরে যে প্রাণ নেই তা বোঝা যায়। ঘরের জানালাটা খোলা, ঘরের ভেতরে একটা পোড়া পোড়া গন্ধ। আমি ক্লান্ত হয়ে ঘরের একপাশে মাটির দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছি। ননীচরণ আমার সামনে এগিয়ে এলো। তারপর মাটির উপর আচারি বিচারি খেতে খেতে বলল, সাধু বাবা, সাধু বাবা, আমার ছেলেটা, সাধু বাবা, আমার বিধুচরণকে। আমি কোনো কথা বলতে পারলাম না। জগন্নাথ বোধহয় বুঝতে পেরেছিল আমারও শরীরটা ঠিক ভালো লাগছে না, তাই সে তাড়াতাড়ি জল এনে দিল। জলের ছিটে মুখে দিতেই খানিকটা ভালো লাগলো। কবিরাজ মশাই নাড়ি পরীক্ষা করলো আর বলল, বড়ই অদ্ভুত ব্যাপার। নারী তো ঠিক আছে, তাহলে আপনাকে এত ক্লান্ত বলে মনে হচ্ছে কেন সাধু বাবা? আমি ক্লান্ত গলায় বললাম, বিধুচরণকে আমি বাঁচাতে পারলাম না, অনেকক্ষণ আগেই সে মারা গিয়েছিল। কবিরাজ এগিয়ে গিয়ে তার নাড়ি পরীক্ষা করলো। আরো কিছুক্ষণ পরীক্ষা করে বলল, আমি তো আগেই বলেছিলাম ও বাঁচবে না। আসলে পেটের কাজটা এত গভীর হয়েছে যে পেটের ভেতরে সবকিছু ছিঁড়ে গিয়েছে, ওকে বাঁচানো যেত না। লক্ষ্মী জ্ঞান ফিরে পেয়েছিল। এই কথা শুনে আবার জ্ঞান হারালো। ননীচরণও কেমন যেন হয়ে গিয়েছিল। আমার আর সেখানে থাকতে ইচ্ছে হলো না। একরকম জোর করে জগন্নাথের সঙ্গে তার বাড়িতে এলাম। জগন্নাথ নামের লোকটি তার বাড়িতে একাই থাকে। সেখানে বাকি রাতটা বিশ্রাম নিয়ে পরদিন সকালে তাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। চলে আসার আগে জগন্নাথ বলল, সাধু বাবা, একটা কথা জানতে পারলাম আজ সকালে। আপনার কাজে লাগবে কিনা জানি না, তবে পাশের গ্রামের শ্মশানে এক তান্ত্রিককে কাল শেষ রাতের দিকে মরে পড়ে থাকতে দেখা গেছে। ভোরের দিকে একদল লোক মরা পড়াতে গিয়ে দৃশ্যটা দেখেছে। সেই গ্রামের একজন লোক খবরটা দিয়ে গেছে। সেই গ্রামের লোক হঠাৎ করে এখানে এলো কেন সকালে? জগন্নাথ একটু ইতস্তত করে বলল, আপনি মনে হয় ঠিকই বলেছিলেন সাধু বাবা। এই কাল রাত যে রমাকান্তকে ওই শ্মশানে ওই সাধুর সঙ্গেই মরে পড়ে থাকতে দেখা গেছে, তার খবরটাই দিতে এসেছিল লোকটা। তার সাথে ওই তান্ত্রিকের মৃত্যুর খবরটাও দিয়ে গেছে। রমাকান্ত যে কেন ওই শ্মশানে তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই কথা বোধহয় আপনি বুঝতে পেরেছিলেন, তাই না? আমার সন্দেহ হয়েছিল, তবে সত্যি যে এমনটা হবে তা বুঝতে পারিনি। বিধুচরণ তো প্রথমেই বলেছিল এক সাধু তাকে প্রসাদ খেতে দিয়েছিল। যদি তখনই সবাই তার কথা বিশ্বাস করত তাহলে হয়তো এমন কিছুই হতো না। জগন্নাথ আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, সাধু বাবা, আপনি এর জন্য নিজে চিন্তা করবেন না। আপনার এতে কোনো দোষ নেই। আপনি তো চেষ্টা করেছিলেন বিধুচরণকে বাঁচাতে। আসলে তার ভাগ্যে হয়তো মৃত্যু ছিল, তাই এমনটা হয়েছে। তবে একটা কথা ভেবে দেখুন, আপনি এসেছিলেন বলেই হয়তো বাকিরা বেঁচে গেল। হয়তো বিধুচরণের পরে সেই প্রেত ননীচরণ এমনকি লক্ষ্মীরও কোনো ক্ষতি করার চেষ্টা করত। কিন্তু রমাকান্ত এমন একটা কাজ করবে সেটা কেউ বুঝতে পারেনি। রমাকান্তের সঙ্গে ওদের শত্রুতা কিসের ছিল? ননীচরণ আর রমাকান্তের বাড়ির মাঝে আর একটা বাড়ি ছিল। সে বাড়ি ছিল গোপালের। গোপাল মারা যাওয়ার পরে তার বিধবা বউ বাড়ি আর জমি জমা বিক্রি করে তার বাপের বাড়িতে চলে যায়। সেই জমি রমাকান্ত কিনতে চেয়েছিল, কিন্তু ননীচরণ বেশি টাকা দেওয়ায় তার কাছেই বিক্রি করে। এটাই ছিল তার শত্রুতার কারণ। তার মানে এক শত্রুতার জন্য এতগুলো প্রাণ চলে গেল। আমার আর এই গ্রামে থাকতে ভালো লাগছে না গো। আমি চলি, যদি ভবিষ্যতে কোনো একদিন সম্ভব হয় তাহলে আবার আসবো। জগন্নাথ মশাই গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে দিল। ঠিক যেই বুড়ো শিবতলার কাছে আমাদের দেখা হয়েছিল সেখান পর্যন্ত। সেখান থেকে আমি নিজেই আস্তে আস্তে হেঁটে গেলাম অনির্দিষ্ট যাত্রার পথে।